বোনের স্বামীকে ভালোবাসা কি ভুল, নাকি যাকে ভালোবাসি সে আমার বোনের স্বামী এটা ভুল? ভুল নয়, অপরাধ। কোন সাহসে এটা করতে পারো তুমি? আমি আপনাকে সত্যি ভীষণ ভালোবাসি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমাকে বলেছো আর কাউকে বলো না। আমি আমার স্ত্রীকে নিয়ে সুখে আছি, প্লিজ তা নষ্ট করো না। এমন কেন আপনি? আমার কষ্টগুলো কি চোখে পড়ছে না? তুমি এত স্বার্থপর কি করে হতে পারো? নীলাদ্রি তোমার নিজের বোন, আর তুমি কি না ছি? দেখো নিঝুম, তুমি নীলাদ্রির যেমন বোন তেমন আমারও। তোমায় আমি ভীষণ স্নেহ করি, এমন পাগলামি করো না আর। ইমরোজ চলে গেল। যেতে যেতে চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরল। কিন্তু সে নিরুপায়। ভাগ্যকে মেনে নিয়েছে, কিছুই করার নেই। ইমরোজ যেতেই নিঝুম বসে পড়ল। হাওয়া বইছে, বৃষ্টি নেমে যাবে এক্ষুনি হয়তো। বিদ্যুৎ চমকাচ্ছে, নিঝুম চিৎকার করে কাঁদল। রাতের আধারে যা বারবার প্রতিফলিত হলো। কেন হলো এমনটা আমার সাথে? কেন সে আমার হলো না? আমি যে নিতে পারছি না আর। নিঝুমের কান্নার সাথে যেন প্রকৃতিও পাল্লা দিল। বিকট শব্দে বাজ পড়ল, সেই সাথে তুমুল বৃষ্টি। নিঝুম মুহূর্তেই ভিজে একাকার হয়ে গেল। চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে গেল। আমি নিঝুম চৌধুরী, ফারুক চৌধুরী আর সুলতানা চৌধুরীর ছোট্ট কন্যা, বড় বোন নীলাদ্রি, অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী আমি। প্রেম ভালোবাসা বিশ্বাস না করা মেয়েটার মনে হঠাৎই ভালোবাসার সূচনা ঘটে। প্রথম দেখায় যদি ভালোবাসা যায়, তবে তা আমার ক্ষেত্রেও হয়েছে। হ্যাঁ, আমি ভালোবাসি ইমরোজ খানকে। তার আমার প্রথমে দেখা খুব একটা সুখকর ভাবে হয়নি। সেদিন ছিল নবীন বরণ। ইমরোজ খান ছিল আমাদের ভার্সিটির চিফ গেস্ট। মস্ত বড় ব্যবসায়ী হিসেবে খ্যাত সে। আমি বান্ধবীদের সাথে কথা বলছিলাম, তখনই কেউ একজন দৌড়াতে দৌড়াতে বলল ইমরোজ খান এসেছে। নামটা বুকে গিয়ে বিঁধল। পাশ থেকে আমার বান্ধবী ঈশা বলল, ও মাই গড, ইমরোজ খান এসেছে। এই চল চল দেখে আসি। কেন, কে এই লোক যে তাকে এমন ঘটা করে দেখতে হবে? তুই কোন গ্রহের প্রাণী রে? ইমরোজ খানকে চিনিস না তুই? নিঝুম মুখ ভেঙিয়ে বলল, কেন, চিনি কি উদ্ধার করব? হ্যাঁ, নামটা কি? ইমরোজ? বাবা, আর কোনো নাম পাইনি। কি বলছিস তুই এসব? তুই জানিস ওই লোক সবার ড্রিম বয়। একবার দেখলে তুই নিজেই ফিদা হয়ে যাবি। আসছে। জানিস না এসবে আমার কোনো ইন্টারেস্ট নাই। ওকে, আগে চল, তারপর দেখা যাবে আছে কি নেই। ঈশা এক প্রকার জোর করে আমায় নিয়ে গেল। আমি ওর হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ফলাফল শূন্য। ততক্ষণে ইমরোজ খান আসনে গিয়ে বসেছে। ঈশা তাকে দেখেই আমার হাত ছেড়ে তার দিকে হা করে চেয়ে রইল। সে কিছু একটা বলেছে আমাদের প্রিন্সিপালকে। ওই দেখ, ওটাই ইমরোজ খান। ঈশার কথা মতো সামনে তাকাতে আমার চোখ দুটো ওখানেই থেমে গেল। হৃদয়ে ক্রমাগত হাতুড়ি পেটানোর শব্দ হলো। আমি ভাবিনি এমন কিছু। লোকটা এত সুন্দর, হাত নেড়ে নেড়ে কথা বলছে। কালো কোটে কি অপরূপ লাগছে। ফর্সা হাতে দামি কালো ঘড়িটা চকচক করছে। আমি মুগ্ধ হয়ে চেয়ে রইলাম। এখন হাঁ করে আছিস কেন? বলেছিলাম না, হি ইজ মোস্ট হ্যান্ডসাম পারসন। কি লুক মাইরি। ঈশার কথায় আমার ধ্যান ভাঙল। এর মধ্যে ইমরোজ খান মাইক হাতে নিয়েছে। আমি ঈশার বাহুতে থাপ্পড় মেরে বললাম, খবরদার নজর দিবি না, এটা তোর দুলাভাই হয়। হ্যালো এভরিওয়ান, আমি ইমরোজ খান, সন অফ সুলতান খান। এর বাইরে কোনো পরিচয় দিতে চাচ্ছি না, আশা করি সকলেই জানেন। যাই হোক, এই ক্যাম্পাস আমার ভীষণ পছন্দের, কারণ আমি এখানে দীর্ঘ 4টা বছর কাটিয়েছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা যেমন ঠিক তেমনি কুশিক্ষা জাতি ধ্বংস করার প্রধান কারণ। সবার আগে উচিত সৎ মানুষ হওয়া। সাফল্য অর্জনের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে, ভালো মানুষ হতেও প্রয়োজন। এই শিক্ষা ক্ষেত্রটা আমরা দূষিত করব না। মানুষের মতো মানুষ হয়ে দেশ, জাতি ও পরিবারের মুখ উজ্জ্বল করব। আমাকে যে কোনো প্রয়োজনে পাশে পাবেন। আমি সর্বদা চেষ্টা করব পাশে থাকার। আমার ছোট বোন ইমা তোমাদের সাথেই পড়ে। ইমরোজ ইমাকে পরিচয় করিয়ে দিল। আবার বলতে শুরু করলো, উপস্থিত সকলেই আমার ভাই বোনের মতো। যে কোনো অসুবিধা নির্দ্বিধায় আমায় বলতে পারবে। ভালো থাকবেন সবাই। ইস, আসছে বোন বানাতে। বউ বানায়ও তাহলেই হবে। কি এত বিড়বিড় করিস? কিছু না, চল বাসায় যাই। এই, কেন? আর ভালো লাগছে না। তুই গেলে চল, না গেলে থাক, আমি যাচ্ছি। নিঝুম হাঁটা ধরতেই ঈশাও হাঁটা ধরল। আমি একা থেকে কি করব? চল যাই। প্রথম দেখাতেই সেই মুগ্ধতা এখনো আমার কাটেনি, কিন্তু নিয়তি। চোখে পানি চলে এলো নিঝুমের। তখনই ডাক পড়ল। নিঝুম ঝট করে ডায়েরি বন্ধ করে ড্রয়ারে রেখে দিল। কেমন বোন তুই? হ্যাঁ, আমি এসেছি কাল আর তুই আমায় দেখতে পর্যন্ত গেলি না, এটা ঠিক না। নিঝুম চোখের পানি আড়াল করে হাসার চেষ্টা করলো।
কাল রাতে বৃষ্টিতে ভিজে জ্বর চলে এসেছিল তার, তাই আর বের হয়নি সকালে প্রশ্নের সম্মুখীন হওয়ার ভয়ে। সরি আপি, আসলে শরীরটা ঠিক লাগছিল না। সে কি কি হয়েছে? আরে তেমন কিছু না, এখন বলো তুমি কেমন আছো? এতদিন পরে মনে পড়লো আমাদের কথা, আসতেই তো চাও না। উনি কি বেশি আদর যত্ন করে? নীলাদ্রি যেন লজ্জা পেল, ও লজ্জা মাখা মুখ দেখে নিঝুমের বুকে কামড় দিয়ে উঠল যেন। একটা সুখবর আছে। কি খবর বলে ফেলো। তুই খালামণি হচ্ছিস, এই খবরটা দিতেই তো আসা। নিঝুমের মনে হলো দুনিয়া থমকে গেছে, সে যেন তার কানকে বিশ্বাস করতে পারছে না। চোখ ভরে উঠল, বুকে ব্যথা হলো। এই কাঁদছিস কেন? নিঝুম জড়িয়ে ধরল বোনকে, খুশিতে চোখে পানি এসে গেল। অথচ তার মনে ঝড় বইছে। নীলাদ্রি বোনের চোখের পানি মুছে বলল, পাগলিটাই রয়ে গেলি। কয় মাস আপি? সবে 3 মাস। জানিস উনি না ভীষণ খুশি, খবর পেয়ে সারা পাড়ায় মিষ্টি বিলিয়েছে, আমাকে কোলে করে পুরো বাড়ি ঘুরিয়েছে। মানুষটা আমার জীবনের সব রে। নিঝুম হাসার চেষ্টা করলো, বোঝালো সেও খুশি। চল চল নিচে চল, নাস্তা করবি না? তুমি যাও, আমি আসছি। নীলাদ্রি যেতেই নিঝুম দরজা বন্ধ করে হাউমাউ করে কাঁদল। এই জীবন নিয়ে তার বড়ই আফসোস। তুমি তাহলে ভালোই আছো ইমরোজ খান, আমাকে যন্ত্রণায় রেখে সুখে আছো। আজ আমার বোন না থাকলে আমি সব শেষ করে দিতাম, কিন্তু আফসোস, মেয়েটা আমার রক্তের বোন, চাইলেই সব ধ্বংস করতে পারছি না। এভাবে ঠকালে আমায় ইমরোজ খান, তোমায় ভালোবেসে এতই অপরাধ করে ফেলেছি। ভার্সিটি থেকে বাসায় ফিরে লম্বা হয়ে শুয়ে পড়ল নিঝুম। বারবার চোখের সামনে ইমরোজ খানের মুখটা ভাসছে, চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসছিল নিঝুম। কি রে, এমন মুচকি হাসির রহস্য কি? বোনের গলা শুনে চট করে উঠে পড়ল নিঝুম। বোনকে সে অনেক ভালোবাসে, তার বেস্ট ফ্রেন্ড বলা যায়। নিঝুম নীলাদ্রির গলা জড়িয়ে ধরে বলল, তেমন কিছু না আপি, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ, কিন্তু ব্যাপারটা কি বলতো? আমার ছোট্ট বোনটার মন আজকে অনেক খুশি মনে হচ্ছে। হ্যাঁ, অনেক খুশি। সামথিং সামথিং। যাহ, নাথিং নাথিং। নীলাদ্রি হাসল, কি সুন্দর সেই হাসি। এই হাসিতে প্রেমে পড়বে হাজারো ছেলে। আবির থেকে ঢুকাবি? সত্যিটা বল না, ছেলেটা কে? তেমন কিছু জানি না, শুধু নামটা জানি। নাম কি, দেখতে কেমন? নিঝুম নাম বলার আগেই মায়ের ডাক পড়ল, প্রসঙ্গ পাল্টে গেল। ফ্রেশ হয়ে চলে এসো, দেরি হলে বাঘিনী খেপে যাবে। নিঝুম শব্দ করে হাসল, মাকে তারা দুজনেই ভয় পায়। তুমি যাও, আমি আসছি। খাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল। নীলাদ্রি তখন অনার্স ফাইনাল বর্ষে। রুমে এসে ঘরময় পায়চারি করতে লাগলো নিঝুম। অবশেষে ফোন করলো ঈশাকে। এখন আবার কি? একটু আগেই না গেলি? দোস্ত, এত কথা পরে, ইমরোজ খানের আইডি বা নাম্বার থাকলে দে না। কেন কেন? তোর না ইন্টারেস্ট নেই? ওসব আগের কথা, এখন সাহায্য কর না প্লিজ। আমার কাছে তো নেই ওসব। আক্কাইম্মা একটা, রাখ, তোরে লাগবে না আর। ঝট করে ফোন কেটে দিল নিঝুম। ঈশা আহামক হয়ে গেল। যা বাবা, আমি কি করলাম? যত দোষ নন্দ ঘোষ। নিঝুম মন খারাপ করে শুয়ে রইল। কি করব এখন, কোথায় পাবো? তারপর কিছু একটা ভেবেই মুখে হাসি ফুটল নিঝুমের। পেয়েছি, এখন শুধু কালকের অপেক্ষা। কি রে, খাচ্ছিস না কেন? ভাবনা থেকে বের হলো নিঝুম। বোনের দিকে তাকাতেই আরেক জোড়া চোখের সাথে চোখাচোখি হলো। ইমরোজ নিজের মতো করে খাচ্ছে আর নীলাদ্রিকে খাইয়ে দিচ্ছে। শালিকা, খেয়ে নাও ঠিক মতো, 2 দিন পরে শ্বশুরবাড়ি যাবে। এই শরীরে কেউ বিয়ে করবে না। নিঝুমের রাগ হলো ভীষণ। আমার চিন্তা আপনার করতে হবে না, নিজের চিন্তা করুন। আমার চিন্তা বলতে তোমার বোন আর আমাদের বাচ্চা। নিঝুমের কান্না পেল। কোনো মেয়ে তার ভালোবাসার মানুষের মুখ থেকে এগুলো সহ্য করবে? যা, কি যে বলো না। বিয়ের 1 বছরেও তোমার লজ্জা গেল না? নীলাদ্রির রাগে চোখে তাকালো। ইমরোজ হাসল। নিঝুম দুজনের ভালোবাসা দেখল, হুট করেই উঠে পড়ল। তার এসব আর সহ্য হচ্ছে না। কি রে, উঠলি কেন? সবই তো পড়ে আছে। নিঝুমের মন চাইলো কয়টা কড়া কথা শোনাতে, কিন্তু বোনের দিকে তাকিয়ে আর বলা হলো না। খেতে ইচ্ছে করছে না, তোমরা খাও। এমন করলে কিন্তু চলবে না শালিকা। নিঝুম কিছু না বলে চলে গেল। তার কিছুই ভালো লাগছে না। মিনিট 15 পরে বের হলো রেডি হয়ে। নীলাদ্রি তখন ইমরোজের কোলে মাথা রেখে শুয়েছিল। নিঝুমের পাশের রুমটা নীলাদ্রির। এ বাড়িতে আসলে এখানেই থাকে সে। না চাইতেও দেখে ফেলল নিঝুম। কোনো রকমে দৌড়ে পালিয়ে এলো সে।
ক্যাম্পাসের পেছনে পুকুর পাড়ে বসে হেঁচকি তুলছে নিঝুম। দোস্ত, আর কত কাঁদবি? এবার থাম দয়া করে। আমি পারছি না মেনে নিতে ইস্যু। আমার সহ্য হচ্ছে না, মনে হচ্ছে সব তছনছ করে দিই, কিন্তু তাও পারছি না। আমার কি করা উচিত? ঈশা বুকে টেনে নিল নিঝুমকে। প্রতিটা দিনই এমন করে কেঁদে কেটে বুক ভাসায় মেয়েটা। নিঝুমের চুলে হাত বুলিয়ে বলল, যে জিনিস আমাদের ভাগ্যে নেই তা নিয়ে আফসোস কিসের জান? ইমরোজ খান তোর কখনো ছিলই না। তার দোষ দেওয়া যায় না, কারণ সে কখনো বলেনি তোকে ভালোবাসে সে। ভুলে যা ইমরোজ খানকে জান। আমিও চাই ভুলে যেতে, কিন্তু পারছি না। একটা বছর আমাকে এমন নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এর থেকে ভালো হতো মরে গেলে। তুই জানিস আমি প্রেগনেন্ট, অথচ ওর জায়গায় আমি থাকার কথা ছিল। আমি মরে যাবো ইস্যু। মারবো এক থাপ্পড় পিয়াত্তপ। একদম উল্টোপাল্টা কথা বলবি না, ভালো লাগে না শুনতে। আমার একটা প্রস্তাব ছিল। ইমরোজের কথায় সবাই ওর দিকে তাকালো। সকালের নাস্তা সেরে সোফায় গিয়ে বসেছে সকলে। নিঝুমদের বড় পরিবার। নিঝুমের বাবারা 2 ভাই 2 বোন। বোনেদের বিয়ে হয়ে গেছে। 2 ভাই একই সাথে থাকে। নিঝুমের বাবা বড়, ছোট জনের 1 ছেলে 1 মেয়ে। ছেলে নিঝুমের সাথেই পড়ে। নিঝুম সবে পরোটা মুখে পুরেছে। ইমরোজের কথায় সেও খাবার চিবোতে চিবোতে তাকালো। হ্যাঁ বাবা বলো। আমার ছোট ফুপির বড় ছেলে নিঝুমকে পছন্দ করেছে। পেশায় সে ডক্টর। চিনবেন আপনারা, ওর নাম নির্ঝর। ওরা চাচ্ছে নিঝুমকে ওদের বাড়ির বউ করতে। এখন আপনারা কি বলেন? ইমরোজের কথা শুনে খাবার গলায় আটকে গেল নিঝুমের। কাশতে লাগলো অনবরত। দেখে খাও। ডক্টর নির্জনকে তো সবাই চেনে। আমার হার্টের অপারেশনও তো সেই করেছিল। এটা তো ভালো প্রস্তাব। আপনারা বললে ওদের আসতে বলবো আমি। অবশ্যই আসতে বলো। ছেলে ভালো হলে আমরা আমাদের নিঝুমকে বিয়ে দিব। ধন্যবাদ, আমি তাহলে ওদের বলে দিচ্ছি। ইমরোজ একবার নিঝুমের দিকে চেয়ে উঠে গেল। নিঝুমের রাগে শরীর জ্বলছে। এই ছেলে কি জানে না নিঝুম যে শুধু তাকেই ভালোবাসে? খাবার ছেড়ে উঠলে কেন? ক্ষুধা নাই, খাবো না। নিঝুম হনহনিয়ে চলে গেল ঘরে। ভাই, মাকে তো আনতে হবে। ওরা যদি আসে মায়ের তো থাকা উচিত। হ্যাঁ, তুই বরং আজ বিকেলে গিয়ে নিয়ে আয়। ঠিক আছে ভাই। এক এক করে সকলেই উঠে গেল। নিঝুমের মা নিঝুমের বাবার কাছে এসে বলল, এখনই বিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? মেয়েটার কিছুদিন বাদেই ফাইনাল পরীক্ষা। দেখলেই তো বিয়ে হয়ে যায় না। আমাদেরও তো পছন্দ অপছন্দ আছে। জামাইয়ের মুখের ওপর না করে কি করে? দেখা যাক, ছেলে ভালো হলে দিব বিয়ে। এমনিতেই তো বিয়ে দিতেই হবে। নিঝুমের মা আর কি বলবে? স্বামীর ওপর কথা বলার সাহস তার নেই। নীলান্দির যত্ন নিও। এখন ও আর একা নয়। তুমি চিন্তা করো না। নিঝুম ঘরে দরজা চাপিয়ে কাঁদছে অনবরত। আমি বিয়ে করব না, কিছুতেই না। কি করে পারছে সে আমাকে বিয়ে দিতে? সে তো জানে আমি তাকে ভালোবাসি। পেলাম না ঠিক আছে, ভালো নাই বা বাসুক, কিন্তু আমি বাসলে দোষ কই? তাকে এখনো কেন মনে রেখেছিস বোন? নীলাদ্রির কথায় চমকে উঠল নিঝুম। যে চলে গেছে তাকে মনে রেখে কষ্ট পাচ্ছিস কেন? বেঈমানদের মনে রাখতে নেই। নিঝুম ঝাঁপিয়ে পড়ল বোনের বুকে। হেঁচকি তুলে বলল, আমি তাকে ভুলতে পারছি না আপনি, আমাকে বাঁচাও। হয় মেরে ফেলো, না হয় শান্তি দাও। সে কেন আমার হলো না? নীলাদ্রি হাত বুলিয়ে দিতে লাগলো নিঝুমের পিঠে। শক্ত করে ধরে রাখলো বুকের সাথে। এসব কি কথা নিঝুম? মারবো কিন্তু। তুই তো এমন ছিলি না, এতে দুর্বল হলে কি করে? তাকে যদি পেতাম না, ইচ্ছে মতো বকুনি দিতাম। আমার বোনকে কষ্ট দেবার স্বাদ তাকে মিটিয়ে দিতাম। তুমি যদি জানতে সে মানুষটা তোমারই স্বামী, তখন কি করতে? কাঁদিস না বোন, তুই কাঁদলে আমার ভালো লাগে না। ইমরোজ খানকে বলো আমি বিয়ে করব না। সে যেন আমাকে নিয়ে না ভাবে। ইমরোজ খান কি? হ্যাঁ, দুলাভাই বোন। আর নির্ঝর ছেলেটা খুব ভালো রে বোন। তোর দুলাভাই তোর ভালোই তো চাই। এত ভালো চাইতে হবে না। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না আপনি, প্লিজ বুঝো। আচ্ছা ঠিক আছে, করতে হবে না বিয়ে। এখন শান্ত হ। দেখ, তুই কাঁদছিস বলে আমার বাচ্চাটাও কিন্তু কাঁদছে। নিঝুম সরে বসে ওর দিকে তাকালো। ও কিভাবে কাঁদছে? ও তো এখনো পেটে। পেটে বসেই তো কাঁদছে। আর কি বলছি জানিস? কি বলছে, মাম্মা খালামণি কাঁদছে কেন? তাকে কাঁদতে বারণ করো, আমার কান্না পাচ্ছে। নিঝুম এবার হেসে ফেলল। আলতো করে বোনের পেটে হাত রেখে বলল, আর কাঁদছি না সোনা, তুমিও কেঁদো না। নীলাদ্রি মুচকি হাসল।
মূলত বোনকে হাসানোর জন্যই এত আয়োজন। দু বোন মিলে কি করছো? ভেতরে এসো, দুই বোন মিলে গল্প করছিলাম। চোখে চোখ পড়ল নিঝুম ইমরোজের। ওই চোখে তাকিয়ে অনেক কিছুই বুঝে নিল ইমরোজ, কিন্তু কিছুই করার নেই। প্রথম দেখায় নিঝুমকে তারও ভালো লেগেছিল, কিন্তু আফসোস ভাগ্যে ছিল না। সে যদি জানতো নিঝুম নীলাদ্রির বোন, তাহলে কখনোই এ বিয়ে সে করতো না। ওসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলল ইমরোজ। আচ্ছা গল্প করছো ভালো এটা, কিন্তু আপনি কি খাবার আর ওষুধ খেয়েছেন? খেয়েছি জনাব। আমার সোনামণির যেন কোনো কষ্ট না হয়, তবে কিন্তু তোমার খবর আছে। নীলাদ্রি হাসলো। নিঝুম ওদের ভালোবাসা দেখে নিজেও হাসলো। উঠে গেল সামনে থেকে, বারান্দায় দাঁড়িয়ে চোখ বন্ধ করলো। বাতাস বইছে, আবারও বৃষ্টি হবে, এটা তারই পূর্বাভাস। নিঝুম মনে করলো সেদিনের কথা। অনেক কষ্টে আইডি খুঁজে বের করেছিল নিঝুম। নিঝুম মেসেজ দিয়েছিল, হাই মিস্টার ইমরোজ খান। কিন্তু আফসোস সেদিন ইমরোজ দেখেনি সেই মেসেজ। নিঝুম বিরক্ত হলো, আবারও মেসেজ দিল। মহা ব্যস্ত নাকি? এই আপনি এত ব্যস্ত থাকেন কেন? না, কোনো রিপ্লাই নেই। নিঝুম অধৈর্য হলো। ও মিস্টার, মেসেজ সিন করুন। আপনার অপেক্ষায় শহীদ হয়ে গেলাম তো, এই যে দেখুন না। নিঝুমের মেসেজের রিপ্লাই আসলো 2 দিন বাদে। হু আর ইউ? আপনার প্রাণের প্রিয়া। হোয়াট? কি যাতা বলছেন? যাতা না, সত্যি। আর মেসেজ দিবেন না, খবরদার। দেব তো মিস্টার ইমরোজ খান। ইমরোজ এবার রেগে গেল। তার নাম ধরে ডেকেছে, কত বড় সাহস! এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার নাম ধরে বলার? চিনো আমি কে? নিঝুম বুঝলো ইমরোজের রাগ হয়েছে। মুখ টিপে হাসলো নিঝুম। না, চিনতে চাই। চেনাবেন আমায়? ডিসগাস্টিং। আর মেসেজ দিল না। এদিকে নিঝুম মেসেজের পর মেসেজ দিয়েই যাচ্ছে। ইমরোজ চরম বিরক্ত হলো। কি সমস্যা তোমার? হ্যাঁ বলছি না ডিস্টার্ব করবে না। প্লিজ প্লিজ এমন করবেন না। অনেক আশা নিয়ে আপনাকে মেসেজ দিয়েছি। আপনি জানেন আপনার আইডি খুঁজে বের করতে আমার কত ব্যয় করতে হয়েছে? মানে? আর মানে, আমার বেস্টু শয়তান আপনার আইডি পেতে সাহায্য করেছে বিধায় তাকে আমার এক গাতা খাবার খাওয়াতে হয়েছে। ব্যবসায় লাল বাতি, বুঝলেন? এখন যদি আপনি আমার সাথে কথা না বলেন তাহলে পুরাই লস। ও মাই গড। তারপর থেকে শুরু হলো ইমরোজ নিঝুমের কথা বলা। ইমরোজ বুঝতো নিঝুম তাকে ভালোবাসে, হয়তো ইমরোজও বেসেছিল। লাস্ট দেখা হয় ইমরোজ নীলাদ্রির বিয়ের কিছুদিন আগে। সেদিনই নিঝুম তার মনের কথা বলতে চেয়েছিল। কাল দেখা করবেন আমার সাথে, আপনাকে কিছু বলার ছিল। কোথায়, কখন জানিয়ে দেও, পৌঁছে যাব। নিঝুম সেদিন কত খুশি। ওর খুশি দেখে নীলাদ্রি বলেছিল, এত খুশি কেন বনু? আপি, তুমি জানো কাল আমি ওকে আমার মনের কথা বলবো। ও আচ্ছা, তাই তাই তো বলি আমার কিউটি এত খুশি কেন? তা তোর ওহো কি তোকে ভালোবাসে? তা তো জানি না আপি, তবে মনে হয় বাসে। আমি সেদিন একটু হাত কেটে ফেললাম না, বাবা জানো স্যারের কি রাগ, অনেক কেয়ার করে আমার। আচ্ছা আমার কথা ছাড়ো, তোমায় কাল নাকি দেখতে আসবে শুনলাম, সত্যি নাকি? নীলাদ্রি মাথা ঝাঁকালো। তুমি দেখেছো তাকে? ছবিতে দেখেছি। পছন্দ হয়েছে? নীলাদ্রি ভীষণ লজ্জা পেল। নিঝুম বুঝল। বাবা চাচা যা বলবে তাই। তবুও বলো তোমার পছন্দ হয়েছে কিনা। তোমারও তো একটা মতামত আছে নাকি? পছন্দ হয়েছে, দেখেই তো ফিদা হয়ে গেছি। তাই? দুলাভাই কি অনেক সুন্দর? তা নিজে একাই দেখলে, আমাকে দেখাবা না? সামনাসামনি দেখিস একেবারে। ঠিক আছে ঠিক আছে। ইস, মনে হয় আমি নিয়ে যাব। নীলাদ্রি হাসলো। 2 বোন রাতে একসাথে ঘুমলো। নিঝুমের মন খুশি তার ভালোবাসার মানুষকে ভালোবাসি বলবে বলে। আর নীলাদ্রি, তার চোখে তো মানুষটাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, চোখে হাজারো স্বপ্ন। মা, আমি বের হচ্ছি। কোথায় যাচ্ছিস? বিকেলে যে তোর বোনকে দেখতে আসবে সেই খেয়াল আছে? আমি তার আগেই ফিরে আসবো মা। না, এখন কোথাও যেতে হবে না, হাতে হাতে কাজ করো। প্লিজ মা, ইটস ইমার্জেন্সি। ও যাক না মা, কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। কেন, সে কি কাজ কার্য করতে যাবে শুনি? হয়তো বেশি দরকার, যাক চলে আসবে বললো তো। নিঝুম সময়ের আগে বাড়িতে ফিরবে, ঠিক আছে? ঠিক আছে। নিঝুমের মা বিড়বিড় করতে করতে চলে গেল। নিঝুম নীলাদ্রিকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আপি, আমি দ্রুত চলে আসবো। যা, এখন দেরি হচ্ছে। অল দ্য বেস্ট। নিঝুম দৌড়ে চলে গেল। নিজের স্কুটি নিয়ে মুহূর্তেই বাসা ছাড়লো। 3 ঘন্টা যাবৎ নির্দিষ্ট স্থানে বসে আছে নিঝুম, কিন্তু ইমরোজের আসার কোনো খবরই নেই। নিঝুম বারবার কল করছে, ফোন বন্ধ। রাগে অভিমানে চোখে পানি এসে গেছে ওর। ইমরোজ কোথায় আপনি? কেন এমন করলেন? আপনিই তো বলেছিলেন আসবেন, তবে আসছেন না কেন? প্লিজ আসুন। ইমরোজ বাবা, নীলাদি মা, যাও তোমরা কথা বলো।
নিজেদের মধ্যেও মতামতের তো দরকার আছে। ঘর ভর্তি লোকের সামনে বসে আছে ইমরোজ। তার সামনে নীলাদ্রি মেরুন রঙের শাড়ি পরে মাথা নিচু করে বসে আছে। ইমরোজের বাবা ওদের পূর্ব পরিচিত বিধায় এই বিয়ে। দু পরিবারেরই পছন্দ, এখন ছেলে মেয়েদের মত। ইমরোজ মনে মনে ভয়াবহ রেগে আছে, তার কারণও আছে বইকি। অবচেতন মন বারবার নিঝুমকে স্মরণ করছে। নীলাদ্রি ইমরোজকে নিয়ে উঠে গেল, পাশাপাশি দাঁড়িয়ে দুজন। আপনি কি সবসময় চুপচাপ? এমনটা কেন মনে হলো? না মানে এমনি। আবারও চুপচাপ। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে কোনো মনই নেই যেন। নীলাদ্রির কষ্ট হলো। ইমরোজের মাথায় ঘুরছে নিঝুম। আপনার কি আমার পছন্দ হয়নি? না হলে বলতে পারেন, অসুবিধা নেই। আমার পরিবারের পছন্দ হয়েছে মানে আমি অপছন্দনীয় নয়। শুধু পরিবারের পছন্দ আপনার? কথা আর এগুলো না, ডাক পড়ল। ইমরোজ যেন এটার অপেক্ষাতেই ছিল। এ বিয়ে করার কোনো ইচ্ছে নেই, তার বাবার জোড়াজুটির কারণে আসতে হয়েছে। এতদিনে যে নিঝুমের প্রতি তারও ভালো লাগা তৈরি হয়েছে। নিঝুমের বাবার এমন কথায় ইমরোজ চমকে উঠল। সে কিছু বলতে যাবে, কিন্তু তার বাবার চোখের ইশারায় থামালো। মুহূর্তের মধ্যেই বিয়ের ধুম পড়ে গেল। নিঝুমটা এখনো আসছে না কেন? উফ, নিঝুম কই নীলু? বুঝতেছি না মা, এতক্ষণে তো চলে আসার কথা, আসছে না কেন কে জানে। বিয়ে? আল্লাহ, এটা কি হচ্ছে আমার সাথে? নিঝুম নিশ্চয়ই অপেক্ষা করছে। সরি নিঝুম, তোমায় কথা দিয়ে তা রাখতে পারলাম না। কবুল কবুল কবুল। কবুল। ইমরোজ খান, আপি? দরজার কাছে দাঁড়িয়ে আছে নিঝুম। ইমরোজ যায়নি, কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে নিঝুম। বাড়িতে এসে এই দৃশ্য দেখে হাত থেকে ব্যাগ পড়ে গেল নিঝুমের। স্থির নয়নে চেয়ে রইল। বিয়ে ততক্ষণই শেষ। ইমরোজ অবাক হলো নিঝুমকে দেখে, সেই সাথে আফসোস। নিঝুম এখানে? নিঝুম মাটিতে পড়ে গেল, জ্ঞান হারিয়েছে সে। ধ্যান ফিরল সবার। নীলাদ্রি চিৎকার করে উঠল। নিঝুম বনু। দৌড়ে গেল নিঝুমের কাছে। ইমরোজের মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। বিয়ে বাড়িতে কান্নার রোল পড়ে গেল। এই বোন, চোখ খোল বোন। নিঝুম, মা আমার চোখ খুলছো না? এই নিঝুম। নিঝুমই যে নীলাদ্রির বোন তা আর জানতে বাকি রইল না। ইমরোজের রাগে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। দেখি সরুন, ওকে রুমে নেওয়া জরুরি। ইমরোজের কথাই সরে গেল সবাই। নিঝুমকে কোলে তুলে রুমের দিকে যেতে লাগলো নীলাদ্রিও সাথে সাথে। নিঝুমের মুখটা শুকিয়ে গেছে, কান্নার ফলে মুখ ফুলে লাল হয়ে আছে। ইমরোজের বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগলো। নিঝুমকে শুইয়ে দিয়ে লোকচক্ষুর আড়ালে চলে গেল বাইরে। এ কোন মুসিবতে ফেললে খোদা! যাকে পছন্দ করতাম সে এখন শালিকা, কিভাবে মানবে সে? মাথায় যন্ত্রণা হচ্ছে ইমরোজের। কাউকে কিছু না বলে চলে গেল দূরে। রুম ফাঁকা, নীলাদ্রি বোনের পাশেই বসে আছে। নিঝুম পিটপিট করে চোখ খুলল, লাফ দিয়ে উঠে বসলো। দুঃস্বপ্ন, সব দুঃস্বপ্ন, এটা হতে পারে না, কিছুতেই না। এই বোন, বোন কি হয়েছে তোর? ভালো মানুষ হয়ে গেলি, আসলি এইভাবে কেন? নীলাদ্রির দিকে তাকালো নিঝুম। নীলাদ্রি ওর চোখে চোখ রাখতেই চমকে উঠল। তুই ঠিক আছিস? তোমার বিয়ে হয়ে গেছে? নীলাদ্রি মাথা নাড়ল। ছেলে কি ইমরোজ খান? তুই চিনিস তাকে? আমাদের ভার্সিটির ভাইস প্রেসিডেন্ট। নিঝুম বুঝলো কোনোটাই স্বপ্ন নয়, সবই সত্যি। আমি একা থাকতে চাই, বাইরে যাও। কিন্তু কি হয়েছে তোর? সে কি রাজি হয়নি? নিঝুম ব্যঙ্গাত্মক হাসল। সে এখন অন্য কারো। মানে কি বলছিস? সবই তো মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছু না, যাও। আমার ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি, এখন বের হও আমার রুম থেকে। কাউকে সহ্য হচ্ছে না নিঝুমের। নীলাদ্রি অবাক হলো, কিছু না বলে বেরিয়ে আসলো। কি এমন হলো মেয়েটার? আচ্ছা, উনি কোথায়? সারা বাড়ি খুঁজেও পেল না ইমরোজকে। ফোন নাম্বারও নেই যে ফোন করবে। ওকে এভাবে খুঁজতে দেখে মা বলল, ইমরোজ চলে গেছে, কি একটা কাজ পড়েছে বলে। নীলাদ্রি হঠাৎ মায়ের কথায় চমকে উঠল। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে বলল, ও আচ্ছা। নিঝুমের ঘুম ভেঙেছে। হ্যাঁ, আমি ছিলাম এই তো সময়। ও একটু একা থাকতে চাই, বেরিয়ে এসেছি। মেয়েটার হুট করে যে কি হলো। বাবা, এইভাবে কি কিছু হয়? আমি এখন বিয়ে করব না। বিয়ে করতে হবে কে বললো? জাস্ট মেয়েটা দেখবে। চিনি না জানি না, মেয়ে দেখতে যাবো বা? চিনো না চিনবে? মেয়ে আমার পরিচিত, ওরা দুই বোন। এই বড়, দেখতে যেমন সুন্দর গুণেও। তাছাড়া ওর বাবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। তুমি এভাবে না করতে পারো না। আমার কোনো প্রিপারেশন নেই বাবা। তাছাড়া আমারও তো পছন্দ অপছন্দ থাকতে পারে। এ বাড়িতে প্রেম করে বিয়ে হয় না, জানো না? এমন কেউ থাকলে ভুলে যাও। বাবা প্লিজ। আর একটা কথাও নয়,
কিছুক্ষণের মধ্যে আমরা বের হব, তৈরি হয়ে থাকো। ইমরোজকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেলেন ভদ্রলোক। ইমরোজ ভেবে পায় না এ যুগে বাস করেও এমন সেকালে কি করে হতে পারে। ওর ভাবনার মাঝেই মেসেজ টোন বাজলো, নিঝুমের টেক্সট। আমি আপনার জন্য অপেক্ষা করব, আশা করি আপনি আসবেন। আমি কিন্তু খুব করে অপেক্ষা করব। জায়গার নাম বলে দিয়েছে। ইমরোজের খারাপ লাগলো খুব। অবশেষে নীলাদ্রিকে দেখতে যাওয়া আর হুট করেই বিয়ে, এসব ভেবেই চোখ বন্ধ করলো ইমরোজ। বর্তমানে সে কক্সবাজার। এমনটা না হলে পারতো। হুট করে নীলাদ্রির কথা মনে হলো, কিছু না ভেবেই কল করলো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ইমরোজ খান। ইমরোজ খান নাম শুনে বুকটা ধক করে উঠল নীলাদ্রির। কাঁপা কাঁপা স্বরে বলল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে যে জন্য ফোন করা, হুট করে চলে আসার জন্য দুঃখিত, কিছু মনে করবেন না। এমা না, ছি কিছু মনে করিনি। ধন্যবাদ। আপনাকে আরও কিছু বলার ছিল। জি বলুন। কিভাবে শুরু করব বুঝতেছি না। যাই হোক, আপনার সাথে আমার বিয়েটা হুট করেই হয়ে গেছে। আমি আসলে প্রস্তুত ছিলাম না। আরও একটা ব্যাপার হচ্ছে। নীলাদ্রির কষ্ট হলো কথাটা শুনে, চোখ ছলছল করে উঠল। নীলাদ্রিকে চুপ থাকতে দেখে ইমরোজ বলল, নীলাদ্রি, আপনি কি শুনছেন? শুনছি। দেখুন নীলাদ্রি, আপনি এখন আমার স্ত্রী, তা আমি চাইলেও অস্বীকার করতে পারবো না। যেভাবে হোক বিয়েটা হয়েছে, কিন্তু আপনার কিছু কথা জানা উচিত। আর তা হলো, আমার একজনকে ভালো লাগতো বললে ভুল হবে, এখনও লাগে, তবে তা ভালোই কিনা জানি না, তাকে বলার কখনো সুযোগ হয়নি। ভালোবাসা কিনা বুঝে ওঠার আগেই বিয়ে হয়ে গেল, অথচ সেই মেয়েটা আমায় অসম্ভব ভালোবাসে। নীলাদ্রি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো, কাঁপা কাঁপা স্বরে বলল, এই কথাটা আগে বলেননি কেন? তাহলে হয়তো বিয়েটা হতো না। বলার সুযোগ পাইনি, কিন্তু হ্যাঁ আপনি আপনার অধিকার পাবেন। স্বামী হিসেবে সব দায়িত্ব আমি পালন করব, তবে ভালোবাসতে পারবো কিনা জানি না। তারপর নীরবতা। ইমরোজ বুঝলো মেয়েটা কাঁদছে, তার তো কোনো দোষ নেই। রাখছি, ভালো থাকবেন, ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, আবার দেখা হবে। নিঃশব্দে ফোন রেখে দিল ইমরোজ। দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো আবার, কিন্তু বেশিক্ষণ তা স্থায়ী হলো না। বিরক্তিতে চোখ খুলে তাকাতেই দেখলো বাবার ফোন। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, বিয়ের দিনেই কেউ এভাবে বউ ফেলে চলে যায়? কী ভাবলো সকলে? আমার সম্মান ডুবাতে চাইছো? বাবা রিল্যাক্স, এসেছি দরকারে। কি এমন দরকার তোমার শুনি? দুদিন বাজে কাজ করা যেত না? ইমরোজ চুপ থাকলো, এখন কথা বলতে তার ইচ্ছে করছে না। ইমরোজের বাবা একটু থামলেন। একটা মাত্র ছেলে তার, শখ করে বিয়ে দিয়েছে। এখন কোথায় আছো? কক্সবাজার। আসছো কবে? চলে আসবো কাজ শেষ হলে। ইমরোজের বাবা দ্রুত আসতে বলে কল কাটলেন। ছেলের খাপছাড়া ভাব তার ভালো লাগে না বলেই বিয়ে দিয়েছে। আমি কি ভুল করলাম এভাবে বিয়ে দিয়ে? তারপর কেটেছে বেশ কিছুদিন। হাসি খুশি নিঝুম গম্ভীর হয়ে গেছে, তবুও ইমরোজকে দেখলে তার সকল গম্ভীর্য ভেঙে যায়। নিজেকে অনেক কষ্ট করে সামলে নিয়েছে সে, ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছে, কিন্তু এখন বিয়েটা সে মানতে পারছে না। ডায়েরিতে বদ্ধ করলো তার কিছু অব্যক্ত অনুভূতি। লেখা পৃষ্ঠায় আরেকবার চোখ বোলালো। আমার জীবনে এক বিতৃষ্ণা হলো ইমরোজ খান, যাকে ভালোবেসে দগ্ধ হচ্ছি প্রতিনিয়ত। আমার ভালোবাসার মানুষটা আমার আদরের বোনের স্বামী ভাবতেই বুক ফেটে যায়। আল্লাহ, এমন পরীক্ষা না নিলেই পারতো। আমার হৃদয়ের কথা বোঝাবো কাকে? বোনের মুখের দিকে চেয়ে নিজেকে আটকে রেখেছি, কিন্তু এখন এই বিয়ে কিভাবে করব আমি যে তাকে ছাড়া কিছুই ভাবতেই পারি না। আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও, আমি তোমার কৃপায় রইলাম। ডায়েরির পাতা বন্ধ করে চোখ বুঝল নিঝুম। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ বেয়ে। দরজার খটখট আওয়াজে তড়িঘড়ি করে ডায়েরিটা ড্রয়ারে রেখে চোখ মুছে উঠে দরজা খুলল। সারাদিন দরজা বন্ধ করে কি করিস তুই? বোন দুলাভাই যে বাসায় আছে, হুঁশ আছে? কি ভাবছে ওরা? বের হয়ে ইমরোজকে চা দিয়ে আয়। আসছি, তুমি যাও। আসছি না, এসো দ্রুত। নিঝুম মায়ের পিছু পিছু চলল। চা করে ইমরোজের জন্য নিয়ে গেল। ঘরে গিয়ে দেখল সে নেই, খুঁজেও পেল না। কি মনে করে ছাদের দিকে পা বাড়ালো। গোধূলির লগ্ন, আকাশ লালচে হয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে। ছাদে গিয়ে দেখলো ইমরোজ দাঁড়িয়ে আছে। আপনার চা। ইমরোজ পিছু ফিরে চা নিল। নিঝুমকে দেখে বুকের মধ্যে সূক্ষ্ম ব্যথা হলো। কি সুন্দর মেয়েটা! পরক্ষণেই নজর ফেরালো। ছি ইমরোজ, তোমার শালিও এভাবে বদ নজর দিবে না। বউ বাচ্চা আছে তোমার। ইমরোজ চায়ে চুমুক দিয়ে চোখ বন্ধ করলো। চাটা ভালো বানাও তুমি। ধন্যবাদ, আপনিও ভালো চা বানাই। ইমরোজ কিছু বলল না। নীরবতা ছেড়ে ইমরোজ বলল, বিয়ে করছো না কেন, কি সমস্যা? নিঝুম তাচ্ছিল্যের হাসি দিল, যা চোখ এড়ালো না ইমরোজের।
একজনকে ভালোবেসে শেষ হয়ে গেছি, আর কাউকে সম্ভব নয়। যা হয়েছে ভুলে যাও, নতুন করে শুরু করো। পিছুটান রাখা বোকামি। বোকা বলেই তো ঠকালো সে। যাই হোক, নতুন করে শুরু করা সম্ভব নয়। মনের সবটুকু ভালোবাসা একজনকে উজাড় করে দিয়ে দিয়েছি, একজনকে কি করে ঠকাবো? ইমরোজ কি বলবে ভেবে পেল না। খেয়াল করলো নিঝুমের চোখে পানি চিকচিক করছে। দীর্ঘশ্বাস ফেলল ইমরোজ। নির্ঝর ছেলেটা ভালো, তোমায় ভালো রাখবে। কাল তোমায় দেখতে আসবে ওরা। আসবে, আসুক, আমার আপত্তি নেই। পছন্দ হলে বিয়ে করে নেব। কথাটা ভালো লাগলো না ইমরোজের। বুঝলো না তার কেন খারাপ লাগছে। সেই তো বিয়ে দিতে চাইছে। এই কি করছো তোমরা এই সন্ধ্যাবেলায়? তোমার জামাইকে আট করার চেষ্টায় আছি, তুমিও এসে যোগ দাও। ইমরোজ কেসে উঠল। নীলাদ্রি হেসে এগিয়ে এসে কান টেনে ধরল নিঝুমের। ফাজিল মেয়ে। লাগছে তো, আপনি ছাড়ো। শালি হচ্ছে অর্ধেক অর্ধাঙ্গিনী, জানো না? হ্যাঁ, শালি আদি ঘরওয়ালি। ঠিক আছে, ঠিক ঠিক। নীলাদ্রি হাসল। ইমরোজ চায়ের কাপ নিঝুমের হাতে ধরিয়ে নীলাদ্রিকে বলল, তুমি এই অবেলায় ছাদে আসছো কেন? এই সময় সিঁড়ি বেয়েছো কেন? নীলু, এমন করলে হবে না। আমার পুচকো শোনার কিছু হলে কিন্তু তোমায় ছাড়বো না। চলো ঘরে চলো। নীলাদ্রিকে নিয়ে হাঁটা ধরল ইমরোজ। যেতে যেতে নিঝুমকে বলল, থ্যাঙ্কস ফর দ্য টি মিস আদি ঘরওয়ালি। প্রতি উত্তরে নিঝুম হালকা হাসল। ওরা যেতেই আকাশপানে তাকালো নিঝুম। জোরে শ্বাস নিয়ে মুচকি হাসল। আসলে ইমরোজ খান আমার ভাগ্যে ছিল না। আপনি ভাগ্যবতী, দুজনে মেড ফর ইচ আদার। আমি শুধু শুধু থার্ড পার্সন। মায়ের ডাকে নিঝুম নিচে চলে গেল। ওকে দেখে বলল, মা, আমার একটু কষ্ট করে নাস্তা বানা, ইমরোজকে তো খাওয়াতে হবে। তুই একটু ফালুদা বানাস তো। নিঝুম সম্মতি দিয়ে রান্নাঘরে চলে গেল। নিজের মন মতো রান্না করতে লাগলো। কিছুক্ষণ পরে ওর মা হন্তদন্ত করে এসে বলল, এই নিঝুম, কাল কোথাও যাবি না, নির্ঝররা আসবে। আর একটু নিজের যত্ন নিও। এমন ফকিনের মতো থাকে কেউ? আমার এমনই ভালো মা। কেউ পছন্দ করলে এমনিই করবে, না করলে নাই। আমি কারোর জন্য নিজেকে সং সাজাতে পারবো না। আমায় বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই তো নিঝুম? ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে নিঝুম নির্ঝর। কিছুক্ষণ আগেই নিঝুমকে দেখতে এসেছে ওরা। পিঙ্ক কালারের জামদানি গায়ে জড়ানো নিঝুমের। নীলাদ্রি যখন নিঝুমকে নিয়ে এলো, ইমরোজ নির্ঝর মুগ্ধ হয়ে দেখল। ইমরোজ সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল। আমাকে আপনার পছন্দ হওয়ার কারণ? পছন্দ না হওয়ার তো কোনো কারণ নেই। আপনাকে প্রথম দেখেছিলাম ইমরোজের রিসেপশনের দিনে। সেদিনই আপনার মায়ায় আটকে গেলাম। চাইলে তখনই পারতাম আপনাকে বিয়ের প্রস্তাব দিতে, কিন্তু নিজেকে তৈরি করা যে বাকি ছিল। নিঝুম কিছু বলল না। আবারও আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করল। নির্ঝর ড্যাবড্যাবে চোখ করে দেখতে লাগলো। আমি আপনাকে ভীষণ পছন্দ করি। বিশ্বাস করুন, আপনাকে আমি সুখী রাখবো। কোনো কষ্ট ছুঁতে পারবে না। কিন্তু আমার জীবনটা যে কষ্টে ভরা নির্ঝর আহমেদ। রঙহীন জীবনে রং ফিরাবেন কি করে? বুদ্ধিমান নির্ঝর যেন অনেক কিছুই বুঝলো। মুচকি হেসে বলল, চেষ্টা করতে তো আপত্তি নেই। সেই চেষ্টাটা না হয় আমিই করি। নিঝুম তাকালো নির্ঝরের দিকে। ছেলেটা সুদর্শন, এক দেখায় যে কারো পছন্দ হবে। উজ্জ্বল শ্যামবর্ণের ছেলেটাকে সন্ধ্যের আলোয় রাঙা সময়ে আরো মায়াবী লাগছে। নিঝুমের বুক কাঁপল। আপনাকে আমার কিছু বলার আছে। থাকুক না, অতীত নাই বা টানি। যে ছিল ছিল, এখন কি আছে? নিঝুম মাথা ঝাঁকিয়ে না করলো। তাহলে আর কিছু শুনতে চাই না। আমি আপনার ভাঙা মনেই জায়গা করে নিতে চাই। জোর করছি না, আপনি স্বেচ্ছায় জায়গা দিবেন। এত বিশ্বাস? নিজের প্রতি বিশ্বাস রাখতে হয়। সেদিনই বিয়ে ঠিক হয়ে গেল নিঝুম নির্ঝরের। নিঝুমের ফাইনাল পরীক্ষা শেষ হলে বিয়ে হবে বলে ঠিক হলো। নীলাদ্রিরাও ফিরে গেছে। নীলাদ্রির এখন 6 মাস চলছে। পেটটা ভীষণ ভারী ভারী লাগে। সেই সাথে ইমরোজের আহ্লাদও বাড়ছে যেন। এই তো সেদিন নীলাদ্রি আস্তে আস্তে করে নিচে নামছিল। তখনই ইমরাজ এলো। এ কি নীলু, তুমি নিচে নামছো কেন? তোমায় কতবার বলেছি সাবধানে থাকবে। কেন কথা শোনো না তুমি? নীলাদ্রি হাসলো। হাসবে না একদম পাজিমে। চলো রুমে চলো। রুমে এনে বসিয়ে এক গাদা খাবার এনে সামনে দিল। সবগুলো শেষ করবে। এত খাবার খাবো কি করে? সবাই যেভাবে খায়, কোনো বাহানা নয়, চুপচাপ খাও। কিন্তু ইমরোজ রাগী চোখে তাকাতেই নীলাদ্রি ঢোক গিলে বলল, খাচ্ছি খাচ্ছি, এইভাবে তাকান কেন? হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসছি, এসে যেন দেখি সব পেটে গেছে। নীলাদ্রি চুপচাপ খেতে লাগলো। খাওয়া শেষ করে গায়ে এলিয়ে দিল বিছানায়। ইমরোজ বের হয়ে গেল। নীলাদ্রি চোখ বন্ধ করে আছে। ইমরোজ মুচকি হাসলো। প্রেগনেন্সিতে নীলাদ্রির রূপ যেন ঝরে পড়ছে। গোল গোল লাগে এখন। হুট করে নীলাদ্রি আহ করে উঠল। কি হলো নীলু, তুমি ঠিক আছো? বাবু তো কিক মারছে। ইমরোজ চমকে উঠল। কাপা কাপা ভাবে হাত রাখলো পেটে। আবারও সেম হলো। খুশিতে ইমরোজের চোখে পানি চলে এলো। সত্যি তো?
সোনা তাড়াতাড়ি চলে এসো তো, পাপা অপেক্ষা করছে যে। বাবু আবারও কিক মারল। দেখছো দেখছো বাবু কথা শুনেছে। নীলাদ্রি মাথা নেড়ে হাসলো। ওদিকে নিঝড় সারাক্ষণ জ্বালায় নিঝুমকে। 1 সপ্তাহ পরে নিঝুমের ফাইনাল পরীক্ষা। রাতে পড়ছিল নিঝুম, তখনই নির্ঝরের কল এলো। নিঝুম কেটে দিল, কিন্তু না, নির্ঝর কল করেই যাচ্ছে। বিরক্ত হয়ে কল ধরল নিঝুম। এই তুমি কল ধরছিলে না কেন? টেনশনে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। এত নির্দয় কেন তুমি? নিঝুম ভেবেছিল কিছু কড়া কথা শোনাবে, কিন্তু তা আর হলো না। এইটুকু ব্যাপারে কেউ হার্ট অ্যাটাক করে না নির্ঝর। জানো তুমি, করে করে প্রেমে পড়লেই মানুষ করে। যাই হোক, ঝটপট নিচে এসো তো। নিচে কেন? বারান্দায় এসে দেখে যাও। নিঝুম আলতো পায়ে বারান্দায় গেল। নিচে তাকান মহারানী। নিচে তাকাতেই অবাক হলো নিঝুম। আপনি এত রাতে এখানে কি করেন? আমার মহারানীকে দেখতে এলাম। ব্যস্ত ছিলে, বিরক্ত করলাম তাই না? সরি গো, কি করব বলো, তোমায় দেখার তৃষ্ণা তো মিটে না। নিঝুম মুচকি হাসলো। একটু নিচে আসবে প্লিজ? এমন আকুল আবেদন নিঝুম ফেলতে পারল না, আলতো পায়ে নিচে নামলো। দেখা হয়েছে, এবার যান। আমার সাথে আজ রাতের শহরটা ঘুরবে নিঝুম? নিঝুম চমকে তাকালো। এই কথাটা ইমরোজকে বলেছিল সে। সেদিন সারা রাত ওরা ঘুমলো। তারপর আস্তে আস্তে পরীক্ষাগুলো শেষ হলো নিঝুমের। বিয়ের তারিখ পড়লো। নীলাদ্রিরা এ বাড়িতে এসেছে। নীলাদ্রির এখন ভরা পেট, 9 মাস চলছে। হলুদের দিনে নিঝুম মন খারাপ করে বসে আছে। নীলাদ্রি এসে দেখলো নিঝুমের মন খারাপ। এই যে বিয়ের কোণে, মন খারাপ কেন? কই না তো। এই বনু, কাঁদছিস কেন? নিঝুম ফুপিয়ে উঠল। নীলাদ্রি গিয়ে বুকে টেনে নিল নিঝুমকে, মাথায় হাত বুলিয়ে বলল, মন খারাপ করিস না বনু, তৈরি হয়ে নে, তোকে সাজাতে লোক আসবে। আমার এ বিয়েতে মন সায় দিচ্ছে না আপি, আমি করব না বিয়ে। এখন এই কথা বললে কি করে হবে বনু? চুপ কর, এসব বলিস না, যা হচ্ছে হতে দে, এতে তোরই তো ভালো। যা ফ্রেশ হয়ে আয়। নিঝুম উঠে ফ্রেশ হতে গেল। নীলাদ্রি তার ভারী শরীরটা নিয়ে বের হওয়ার জন্য পা বাড়াতেই কিছু একটাতে চোখ আটকালো। কৌতূহল বশত জিনিসটা হাতে তুলে নিল। নীল রঙা খুব সুন্দর একটা ডায়েরি। কারো ব্যক্তিগত জিনিস ধরা ঠিক না ভেবেও ধরল। প্রথম পৃষ্ঠায় কিছু নেই। কয়েকটা পৃষ্ঠা উল্টোতেই লেখা দেখতে পেল, যা পড়ে হাত থেকে এমনি এমনি ডায়েরিটা পড়ে গেল তার। নীলাদ্রির হাত কাঁপতে লাগলো, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমার বোনের ভালোবাসা, আমার স্বামী, আমি কি ইমরোজের সেও নিচ্ছুম? আমি একই করলাম, আমার বোনের জীবনটা এইভাবে নষ্ট করে দিলাম। কি করব আমি এখন? এলোমেলো পায়ে বেরিয়ে গেল নীলাদ্রি। নিজের ঘরে গিয়ে দেখলো ইমরোজ পাঞ্জাবি পরছে। নীলাদ্রিকে দেখে কাছে সে দু কাঁধে হাত রেখে বলল, না তো, তুমি রেডি? আমার একমাত্র বোনের হলুদ, আমি থাকবো না? যা ফাজিল, যাও তুমি, আমি আসছি। ইমরোজ যেতেই হাঁপ ছাড়ল নীলাদ্রি। চোখ আবারও পানিতে ভরে গেল। এই মানুষটাকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। যা হয়ে গেছে হয়ে গেছে। নির্ঝরের সাথে ভালো থাকবে। বেশ জাঁকজমকভাবে নিঝুমের হলুদ শেষ হলো। নিঝুম গোসল সেরে ছাদে এসে দাঁড়ালো। হলুদের গন্ধ এখনো শরীরে। আকাশে মস্ত বড় চাঁদ, তারার মেলা। চারপাশ যোজনায় ভরপুর। বাতাস বইছে, সেই সাথে পাল্লা দিয়ে নিঝুমের চুল, ওড়না উঠছে। এত রাতে এখানে কি করছো তুমি? নিঝুম যেন এটারই অপেক্ষায় ছিল। ঝাঁপিয়ে পড়ল ইমরোজের বুকে, কাঁদতে লাগলো হেঁচকি তুলে। ইমরোজ হতভম্ব হলো। সময় অন্যরকম হলে হয়তো জড়িয়ে নিত তার প্রিয়সীকে, কিন্তু না। ইমরোজ ঝটকা মেরে সরিয়ে দিল নিঝুমকে, ঠাঠিয়ে একটা চড় বসালো গালে। তুমি বারবার ভুলে কেন যাও? আমি তোমার বোনের স্বামী, কাল তোমার বিয়ে। মানি না আমি বিয়ে। আমি আপনাকে ছাড়া আর কাউকে মানতে পারবো না। ইমরোজ একটু নরম হলো, রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। পরক্ষণেই বলল, দেখো নিঝুম, আমি বিবাহিত, আমার বউ আছে যে কিনা তোমার বোন। তুমি এমন পাগলামি করলে আমার সংসারে প্রভাব পড়বে। বাহ ইমরোজ খান, আপনি জানতেন একটা মেয়ে আপনাকে পাগলের মতো ভালোবাসতো? আপনিও তো বাসতেন, বলেন বাসতেন না? তবুও কেন ঠকালেন আমায়? আপনি জানতেন আমি আপনার জন্য অপেক্ষা করব, আপনি কথা দিয়েও কথা রাখেননি। আমারই বোনকে বিয়ে করলেন। আমার কষ্টটা বোঝেন আপনি? আপনারা সবাই নিজেদের স্বার্থ দেখলেন, কিন্তু তার ফলে যে আমার জীবনটা ধ্বংস হলো তা দেখলেন না। নিঝুম চুপ করো। এখন তো চুপ করবই, চুপ করেই তো আছি, সব সহ্য করে নিচ্ছি। যাই হোক, আপনারা ভালো থাকেন। এই বলে নিঝুম চলে গেল। ইমরোজকে আর কিছুই বলার সুযোগ দিল না। কাঁদতে কাঁদতে চলে গেল। সাথে আরো দুটো মানুষের চোখে যে পানি এলো তা জানলো না। এতক্ষণ দাঁড়িয়ে সব শুনলো নীলাদ্রি। বোনের কষ্টে নিজের জীবন নিয়ে আফসোস হতে লাগলো এবার। বিয়েবাড়ির তোড়জোড় শুরু হয়ে গেছে।
নিঝুম লাল বেনারসি পরে বসে আছে। নির্ঝর ভিডিও কলে দেখছে। তুমি এত সুন্দর কেন? নিঝুম উত্তর দিল না। তোমার কি মন খারাপ নিঝুম? তুমি খুশি তো এই বিয়েতে? আমার খুশির কথা কে ভাবলো? তবে হ্যাঁ, আমি খুশি। এত ভেবো না বউ, আমি আছি তো, সব ঠিক করে দেব। হয়েছে, আর কথা বলতে হবে না, একটু পরেই তো সামনাসামনি দেখবি, এখন রাখো। নির্ঝর লজ্জা পেল, মাথা চুলকে বলল, ঠিক আছে ভাবি, নিঝুম রাখছি, আল্লাহ হাফেজ। ফোন রেখে দিল নিঝুম। তুমি এই অবস্থায় উপরে এলে কেন আপি? নীলাদ্রি মলিন হাসল। আজ আমি তোকে খাইয়ে দিই। কি আকুল সেই আবেদন। তুমি ঠিক আছো তো? নীলাদ্রি মাথা নাড়ল, সুন্দর করে বোনকে খাইয়ে দিয়ে নিচে গেল। বাড়ি ভর্তি মেহমান, এদিক ওদিক দেখছে সবাই। নীলাদ্রি ঘরে গেল। এতক্ষণে তোমার আসার সময় হলো, আমি সে কখন থেকে অপেক্ষা করছি, এদিকে এসো। নীলাদ্রি পেটটাকে ধরে এগিয়ে গেল। ইমরোজ সাহায্য করলো। তোমার কি কষ্ট হচ্ছে নীলো? নীলাদ্রি না করলো, কিন্তু তার ভীষণ কষ্ট হচ্ছে, পেট ব্যথা করছে সকাল থেকেই। তোমাকে দুর্বল লাগছে, শুয়ে থাকো, রেস্ট করো। আজকে শুয়ে থাকার সময়, কিছুক্ষণ বাদেই তো নিঝুমের বিয়ে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো, একটা কেন, 100টা করো। আমাকে আপনি কতটুকু ভালোবাসেন? ইমরোজের মুখ চুপসে গেল। তা দেখে নীলাদ্রি মনে মনে হাসল। উত্তর সে পেয়ে গেছে। এই কথা বলছো কেন নীলাদ্রি? কি হয়েছে তোমার? কিছু না। আচ্ছা, আমি না থাকলে কি আপনি আমায় মিস করবেন? আপনার কি খারাপ লাগবে? কি আবল তাবল বকছো? কেউ কি কিছু বলেছে তোমায়? বলুন না, মিস করবেন আমায়? তুমি আমার সন্তানের মা নীলো, আমার অর্ধাঙ্গিনী, আমার জীবনের এক অংশ। তুমি ছাড়া আমি অচল। নীলাদ্রির চোখ থেকে টপটপ পানি পড়তে লাগলো। এই বোকা কাঁদছো কেন? আপনার বুকে একটু মাথা রাখি প্লিজ। এই বুক তো তোমারই। লাল বেনারসিটা গায়েই জড়ানো, কাজল লেপটে গিয়ে চোখের নিচটা কালো হয়ে গেছে। শাড়ির আঁচলটা ঝুলছে নিতে, সেদিকে কোনো হুঁশই নেই যেন নিঝুমের। সে ব্যস্ত জীবনের হিসেব নিকেশে। কিছুক্ষণ আগেই বিয়ে হয়েছে তার, তবে তা নির্ঝর না, ইমরোজের সাথে। নিঝুম মা? নিঝুম তাকালো। 7 দিনে জন্ম নেওয়া ছোট্ট ফুটফুটে বাচ্চাটা শাশুড়ির কোলে। তোমার সাথে অন্যায় হয়েছে জানি, কিন্তু আমরাও যে নিরুপায় ছিলাম। নীলাদ্রি এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কে জানতো? কাঁদবেন না আন্টি। এই নাও তোমার মেয়ে, আজ থেকে ও তোমারই মেয়ে। কেউ জানবে না ওর মা তুমি নাও অন্য কেউ। আমি জানি ও তোমার কাছে নিজের মায়ের মতোর আদরই পাবে। নিঝুম কোলে তুলে নিল বাচ্চা মেয়েটাকে। অদ্ভুত শিহরণ হলো তার। ছোট্ট করে চুমু খেলো কপালি গালে। আমার রাজকন্যা, আই প্রমিস, আমি তোকে আমার সবটা দিয়ে ভালোবাসবো। আমি তোর মা, অন্য কেউ না, তুই আমার মেয়ে। ইমরোজের মা মলিন হাসলেন। নিঝুমের হাতটা দুহাতে আগলে বলল, আমার ছেলেটারও দায়িত্ব তোমার উপর মা। ও খুব ভেঙে পড়েছে, তুমি একটু সামলে নিও। চকিতে তাকালো শাশুড়ির দিকে। মনে পড়ল নীলাদ্রির বলা কথা। মৃত্যুর আগে নিঝুমকে এসে বলে গিয়েছে, তুই আমায় এতটা স্বার্থপর কি করে ভাবলি বনু? তোর ভালোবাসার মানুষটা যে ইমরোজ খান, কেন আগে বলিসনি? আমি আমার বোনের জীবনটা যে এইভাবে নষ্ট করলাম, পারলে আমায় ক্ষমা করিস বনু। আপি, তুমি কি বলছো এসব? চুপ করো, তুমি ভুল বুঝছো। আমার হাতে যা সময় নেই বোন। আমি আমার মেয়ে আর মেয়ের বাবাকে তোর কাছে রেখে গেলাম। তুই আমার মেয়েটাকে অযত্ন করবি না জানি। তোর ভালোবাসা তোকে দিয়ে গেলাম, আগলে রাখবি তো? আপি, তোমার কিচ্ছু হবে না, তোমার সংসার তুমি দেখবে, আমি চাই না। আজ তো আমারও বিয়ে হলো, আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। তুমি সুস্থ হও। আমার বোনকে আপন করে নিতে আপনার আশা করি কষ্ট হবে না। আমার শেষ কথা আপনি রাখবেন, ওর যত্ন নেবেন। নিজব খুব অভিমানী, ওকে আগলে রাখবেন, ওকে ওর ভালোবাসা দিবেন। নীলাদ্রি আলতো হাসল। কি কষ্ট সেই হাসিতে। উপস্থিত সকলকে বলে গেল ইমরোজের সাথে যেন নিঝুমের বিয়ে হয়। ইমরোজ পাগলের মতো করলো। নীলাদ্রি ইমরোজের কোলেই মৃত্যুবরণ করলো। সকলের কান্নার রোল পড়ে গেল। নীলু উঠো, দেখো আমাদের মেয়েটা কাঁদছে। উঠো নীলু, আমি তোমায় ছাড়া কি করে থাকবো? আমি তোমাকে ভালোবাসি। তুই শুনতে চেয়েছিলে না, এখন বলছি, ভালোবাসি আমি তোমায়। নীলাদ্রির কথা মতো নিঝুমের সাথে ইমরোজের বিয়ে হলো ঠিক 7 দিন পরে। নির্ঝর মানতে নারাজ ছিল, কিন্তু পরিস্থিতি কিভাবে যে বদলে গেল। নির্ঝরেরও অবস্থা খারাপ। নিঝুম অন্য কারো, আর সেই মানুষটা তার ভাই, মানতে পারছে না। আমার মেয়ে ওর কোলে কেন?
ইমরোজের কথায় হুঁশ ফিরল নিঝুমের। বাচ্চাটাকে কেড়ে নিল কোল থেকে। নিঝুম চমকালো। এত বড় সাহস কে দিয়েছে তোমায় ওকে কোলে নেওয়ার? ছুবে না আমার বাচ্চাকে। তোমার জন্য আজ নিল নাই। কি বলছিস তুই এসব? ওর কি দোষ? মা তুমি ঘরে যাও। আন্টি আপনি যান, আমি দেখছি। কিন্তু নিঝুম চোখে ইশারা করলো। ইমরোজের মা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। আমার মেয়ের থেকে দূরত্ব বজায় রাখবে তুমি। নিঝুম আগালো। ও আমারও মেয়ে, শুধু আপনার নয়। মিষ্টি আমার আর নীলাদ্রির মেয়ে, একদম অধিকার ফলাতে আসবে না। এর মধ্যে মিষ্টি কেঁদে উঠল। ইমরোজ ব্যস্ত হলো মেয়েকে নিয়ে। মা আমার কান্না করে না। শোনা মা, চুপ চুপ, পাপা আছে তো, কাঁদে না মা। আবার কোন পরীক্ষায় আল্লাহ ফেললে তুমি আমায়? ধৈর্য দাও ইমরোজ খান, তুমি যেইভাবেই হও আমার জীবনে এসেছো। আমার ভালোবাসা আমি আর দূরে ঠেলছি না। মিষ্টির কান্না থামছেই না। নিঝুম এগিয়ে গিয়ে ইমরোজের কোল থেকে মিষ্টিকে নিল। তুমি আমার মেয়েকে দাও, খবরদার হাত দিবে না ওর গায়ে। আমার শোনা মা, মিষ্টি মামুনি কাঁদে না শোনা মাম্মা, এই যে মুয়া। মিষ্টি কান্না থামিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল সে। নিঝুম ওকে বিছানায় শুয়ে কপালে চুমু খেলো। সবে বিয়ে হয়েছে আমাদের আজ, দয়া করে এমন করবেন না। মিষ্টি বাচ্চা, ওকে নিয়ে এমন করবেন না প্লিজ। আমায় আপনার মানতে হবে না, তবে মিষ্টি থেকে আলাদা করবেন না, ও আমার মেয়ে। ইমরোজ কিছুই বলল না, রাগে জিদে বেরিয়ে গেল। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হতে এসে মেয়ের পাশেই শুয়ে পড়ল। ইমরোজ কখন এলো জানলো না, বুঝলো না। মেয়ের কান্নের আওয়াজে ঘুম ভাঙল নিঝুমের। হিসু করে ভিজিয়েছে বিধায় তা পরিষ্কার করলো, ফিল্টার করে খাওয়ালো। মুচকি হেসে চুমু খেলো কপালে। আমার পরি বাচ্চা। ইমরোজ কই, সে কি আসেনি? ইমরোজ সোফায় শুয়েছিল, সেদিকে তাকাতে হাই ছাড়ল নিঝুম। অজু করে নামাজ পড়ে নিল। বারান্দায় গিয়ে দাঁড়াতে বাতাসে এলোমেলো চুল ওড়ালো। চোখ বন্ধ করে সময়টা অনুভব করলো, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। ফোন কলে চোখ খুলে অপরিচিত নাম্বার দেখে রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি? আমি কে? এত জলদি ভুলে গেলে? ভুলারই কথা। যাই হোক, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? তোমার ছাড়া ভালো থাকে কি করে? কেন এমন করলে আমার সাথে? আমার কি অপরাধ ছিল নিঝুম? আমি তো তোমায় ভালোবেসেছি। পরিস্থিতি ঠিক ছিল না, আমার কিচ্ছু করার ছিল না। তুমি চলে এসো নিঝুম, আমি তোমার অপেক্ষায় আছি। আমি জানি তুমি ওখানে ভালো নেই। কে বললো ভালো নেই? আর চলে যাব কি? তার সম্ভব নয় মিস্টার নির্ঝর, আমার বিয়ে হয়ে গেছে। মানি না আমি বিয়ে। তুমি তো আমার জন্য বউ সেজেছিলে, তাই না বলো? আমার হলুদ তোমার গায়ে ছোঁয়া, তবে আজ কেন তুমি অন্য কারো? নিঝুম চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। জীবন কারোর জন্য থেমে থাকে না নির্ঝর, আপনি ভালো কাউকে ডিজার্ভ করেন। আমি আমার ভাগ্য মেনে নিয়েছি, আমার স্বামী সন্তান আছে, আমায় আর কল করবেন না, এটা ভালো দেখায় না। আপনি ভালো থাকবেন, রাখছি। কল কেটে আবারও চোখ বন্ধ করলো নিঝুম। তারপর ধীর পায়ে মেয়েকে দেখে বেরিয়ে গেল। জানলো না আরেকটা মানুষ এতক্ষণ তার কথা শুনছিল আর রাগে ফুঁসছিল। বাহ, হবু স্বামীর জন্য দরদ উতলে পড়ছে দেখি। নাম্বারটা খট করে ব্লক করে মেয়ের পাশে এসে শুয়ে পড়ল ইমরোজ। নিঝুম চায়ের জন্য পানি বসিয়েছে। এ কি মা, তুমি এখানে কেন? ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম সকালের নাস্তাটা আমিই বানাই। বাড়ির নতুন বউ তুমি, তোমায় এসব করতে হবে না, ছাড়ো, ফাল্গুনি করে নিবে। করি না আন্টি, এমনিতেই এখনই বা কি করব। নিঝুমের আকুতির কাছে হেরে গেল শাশুড়ি। সম্মতি দিয়ে বলল, আমিও সাহায্য করছি তোমায়। না, আমি পারবো, আপনি গিয়ে রেস্ট নেন। নিঝুম পাঠিয়ে দিল তাকে। সকালের নাস্তা করে এক মগ কফি নিয়ে চলল নিজের ঘরে। বাবা মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখে মুচকি হাসলো। এই যে উঠুন, মিষ্টির বাবা ওঠেন, আর কত ঘুমাবেন? নীলও ঘুমাতে দাও তো, জ্বালিও না। নীলাদ্রির নাম শুনে বুক কেঁপে উঠল নিঝুমের। আর কোনো শব্দ না পেয়ে চোখ খুলল ইমরোজ। সামনে নিঝুমকে দেখে ভ্রুকুচকে বলল, তুমি এখানে কি করছো? নীলু কই? হঠাৎ ঘুমিয়ে সব গোলমাল হয়ে গেল যেন ইমরোজের। নিঝুম চোখের পানি আড়াল করে বলল, আপনার কফি, উঠুন। মেয়ে ততক্ষণে উঠে কান্না শুরু করেছে। নিঝুম গিয়ে কোলে তুলে নিল। এই যে মাম্মা, শোন না, কান্না করে না মাম্মা, আছি তো। মিষ্টির কান্না থামিয়ে হেসে ফেলল খিলখিল করে। ইমরোজ নিজের ভুল বুঝতে পেরে ওয়াশরুমে চলে গেল। ফিরে এসে মা মেয়ে কাউকেই পেল না। আমার দিদিমণি কি করে? ও বাবা, আমার দিদিমণি থেকে হাসছে, লক্ষ্মী সোনাটা। সকাল সকালে একসাথে নাস্তা শেষ করলো। ছোটখাটো রিসেপশনের মধ্যে দিয়ে শেষ হলো পুরো দিনটা।
নিয়ম অনুযায়ী মেয়ের বাড়িতে যাওয়ার কথা। ইমরোজ নিঝুমকে নিয়ে ওদের বাসায় যাও। সরি মা, আমার পক্ষে যাওয়া সম্ভব না। এটা কেমন কথা? নিয়ম তো পালন করতেই হবে। তোমাদের কোথায় বিয়ে করেছি এটাই অনেক, আর কিছু করতে বলবে না দয়া করে। কারো যাওয়ার হলে একাই যেন যায়। নিঝুমের চোখ ছলছল করে উঠল। ইমরোজের মা এসে কাঁধে হাত রাখলো। নিঝুম হেসে বলল, সমস্যা নেই আন্টি, পরে যাওয়া যাবে। ইমরোজ নীলাদ্রির কবরের সামনে দাঁড়িয়ে। নীলাদ্রির জায়গায় অন্য কাউকে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় মা, এই কথা আর বলবে না, আমি পারবো না মানতে। সে রাতে ইমরোজ বেরিয়ে গেল, আর ফিরল না। ভোর রাতে বাড়িতে এলো মাতাল হয়ে। এসে নিঝুমকে টেনে তুলল। মেয়েটা তার জন্যই অপেক্ষা করতে করতে সবে চোখ বুজেছিল। হুট করে এভাবে ওঠাতে ঘাবড়ে গেল। তোর সাহস কি করে হয় আমার নীলুর জায়গায় নিতে চাস? কি ভেবেছিলি আমি কিছু জানি না? তুই বলেছিলি তাই না আমায় ভালোবাসার কথা? সেই কষ্টে ও চলেই গেল আমায় ছেড়ে। কি ভেবেছিস ওর জায়গা তুই পাবি? কখনোই না। কি বলছেন আপনি এসব? কেনই বা বলছেন? ইমরোজ একটা কাগজ ছুঁড়ে মারলো মুখের উপরে। এলোমেলো পায়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। নিঝুম কাগজটা তুলে খুলতেই অবাক হলো, সেই সাথে উপচে পড়লো চোখের পানি। ভালোবাসা বলতে আমি ইমরোজ খানকেই চিনেছি। 2 বছর বিবাহিত জীবনে প্রথম 6 মাসে আমার কাছেও ঘেঁষেনি। অবশ্য তার কোনো দোষ ছিল না, সেও তো মনে মনে কাউকে ভালোবাসতো। যে আমার আদরের ছোট বোন একদম অবুঝ। মেয়েটা একজনকে ভালোবাসলেও কিন্তু তা হারালো আমার জন্যে। তার ভালোবাসা মানুষটা আমার হয়ে গেল। এটা জানার পরেও আমার পায়ের তলার মাটি সরে গেল যেন। আমি আমার বোনের কষ্টের কারণ ভাবতেই অপরাধ বোধে কুঁড়ে কুঁড়ে খেতে লাগলাম। কিন্তু জানলাম এমন সময় যখন আমি 9 মাসের গর্ভবতী আর আমার বোনের বিয়ে। তখন বুঝলাম আমার বোন কেন বিয়ে করতে চায় না। কিন্তু আমার কিছুই করার ছিল না। স্বার্থপর হলাম নিজের জন্য নয়, নিজের সন্তানের জন্য। কি করব আমি? সে যে ততদিন ইমরোজ খানকে ভালোবেসে ফেলেছি। আপনি সব জানতো? সব তুই করেছিস তাই না? তোর জন্য আমার নীলু আজ নেই। কখনো ক্ষমা করবো না তোকে, কখনোই না। নিঝুম কি করবে বুঝতে পারল না। নিজের ভালোবাসার মানুষকে পেয়েও তার মনে রয়েছে শুধুই ঘৃণা। ভাবতেই গা শিবরে উঠল নিঝুমের। কোনো রকম কান্না আটকে ওয়াশরুমে দৌড় দিল। হাওমাও করে কাঁদলো খানিক। হে জীবন তো আমি চাইনি। আপি, তুমি কেন চলে গিয়ে জাহান্নামে ফেলে গেলে আমায়? আমি যে পারছি না। আজ নীলাদ্রির প্রথম মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেছে। মিষ্টির বয়সও 1 বছর হলো। সে এখন অল্প স্বল্প কথা বলে। মাম্মা, পাপা, দাদু, দিদুন বলে। মিষ্টি দেখতেও মিষ্টির মতোই। নির্বিঘ্নে শেষ হলো নীলাদ্রির মৃত্যুবার্ষিকী। এই 1 বছরেও স্বাভাবিক হতে পারেনি নিঝুম ইমরোজ। ইমরোজ আজও নীলাদ্রির কবরের কাছে গিয়ে দাঁড়ালো। আজ একটা বছর তুমি নেই, তোমায় ভুলতে পারছি না, চাইও না। তুমি সারা জীবন আমার মনেই থাকবে। মাম্মা, আমরা কোথায় বেড়াতে যাব? আমরা অনেক দূরে বেড়াতে যাব মা। অনেক মজা হবে মাম্মা। অনেক মজা হবে মাম্মা, আমরা কি অনেক দিন থাকবো মাম্মা? অনেক দিন থাকবো। মিষ্টি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, আর নিঝুম হেসে হেসে তা বুঝিয়ে বলছে। ইমরোজ ঘরে সে মা মেয়ের কাণ্ড দেখে হাসল। নিঝুম হাসছে, ইমরোজ মুগ্ধ হয়ে দেখল তা। দরজা থেকেই ডাক দিল, মিষ্টি মামনি। পাপা, তুমি এসেছো? আমার মেয়েকে রেখে কি বেশিক্ষণ থাকতে পারি? মিষ্টির এখন 3 বছর বয়স। দেখতে দেখতে কেটে গেছে 3টা বছর। নিঝুম ইমরোজের সম্পর্কটা সহজ হয়েছে, তবে ঠিক স্বামী স্ত্রীর মতো নয়। ইমরোজ এখন রেগে যায় না। নিঝুম সেই আগের মতোই ভালোবাসে ইমরোজকে, হয়তো আরও বেশি। কিন্তু ইমরোজ সে কি বাসে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। ভালোবাসলেও তা পড়ে আছে অনেক গভীরে। কবে প্রকাশ হবে সেই ভালোবাসা? পাপা, আমরা কাল বেড়াতে যাব। হ্যাঁ মা, তোমার ব্যাগ গোছানো হলো? হ্যাঁ, শেষ। ঠিক আছে, শুয়ে পড়ো তাহলে, সকালে উঠতে হবে। মিষ্টি তুমিও শুয়ে পড়ো। আমি তোমাদের মাঝে শুবো আজ পাপা। দুজনেই আমার সাথে শুবে। পাপা, তুমি যে আমি ঘুমিয়ে গেলে উঠে পড়ো তা কিন্তু জানি আমি। ইমরোজ কেসে উঠল। আসলেই সত্যি। নিঝুম মুখ ফিরিয়ে হাসল। ঠিক আছে সোনা, আজ একসাথে ঘুমাবো আমরা। দুজনকে দুই পাশে রেখে শুয়ে পড়লো মিষ্টি। মিষ্টি কথা বলেই যাচ্ছে আর ইমরোজ তার উত্তর দিচ্ছে। নিঝুম ঘুমিয়ে গেল। ইমরোজ নিঝুমের দিকে তাকাতেই দেখলো নিঝুম ঘুমে। মিষ্টিও ঘুমিয়ে পড়ল। ইমরোজ নিঝুমের দিকে তাকায় রইল। এত মায়া নিয়ে কেন এসেছো তুমি মায়াবতী? তোমার মায়ায় ফেসে যাচ্ছি কেন বারবার? এটা একদমই ঠিক নয় কিন্তু। নিঝুম উল্টো ঘুরে শুতেই ইমরোজের মেজাজ খারাপ হয়ে গেল। আমার সুখ তোমার সহ্য হয় না তাই না? দিলে তো দেখার 12টা বাজিয়ে। সকালে আজান পড়তেই উঠে পড়ল নিঝুম।
পাশ ফিরে বাবা মেয়েকে ঘুমোতে দেখে মুচকি হাসল। মিষ্টির কপালে চুমু খেয়ে ইমরোজের চুলে হাত বুলিয়ে দিল। ইমরোজ নড়ে চড়ে উঠল। নিঝুম দ্রুত হাত সরিয়ে উজু করে চলে গেল। নামাজ শেষ করে দুজনকে ডাকতে লাগলো। 6টায় বের হওয়ার কথা তাদের। এই যে শুনছেন, ওঠেন, দেরি হচ্ছে তো, তাড়াতাড়ি উঠুন। ইমরোজ এপাশ থেকে ওপাশে ঘুরল। নিঝুম বারবার ডাকার পরেও যখন উঠল না, তখন নিঝুম বাধ্য হয়ে পানি ছিটা দিল। এটা কি করলে তুমি? কি করলাম? ঘুম থেকে তুললাম। একটা নিষ্পাপ পুরুষের সাথে অন্যায় করলে তুমি। ইস, কি যে নিষ্পাপ। এখন উঠুন, ফ্রেশ হয়ে তৈরি হন, আমি খাবার রেডি করছি। নিঝুম যেতেই ইমরোজ ফ্রেশ হতে গেল। নিঝুম গিয়ে দেখে শাশুড়ি খাবার বাড়ছে। মা, আপনি করছেন কেন? আমি করে নিতাম। চুপচাপ খেতে বসো। আমি কি অকম্য হয়ে গেছি? একটা কাজও করতে দাও না, এটা ঠিক না। আপনার আর বাবার তো এখন রেস্ট নেওয়ার সময়, আমরা তো আছি বাকি দিক সামলাতে। সাজেকে যেতে হলে খাগড়াছড়ির সদর থেকে চাঁদের গাড়ি স্থানীয় পরিবহন করে ঘন্টা 3 পথ। পাহাড়ি পথে ভ্রমণ পিপাসু পর্যটকদের স্বাগত জানাতে ছোট ছোট আদিবাসী শিশুদের হাত নাড়তে দেখা যায়। সেই সঙ্গে পাহাড়ের সবুজ অরণ্য যেন তাদের সৌন্দর্য নিয়ে আকর্ষণ করে। ইমরোজদের গাড়ি চলছে আপন গতিতে। মিষ্টি কথা বলছে আর হাসছে। ওয়াও, মাম্মা দেখো কত সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা, আর কতক্ষণ লাগবে যেতে? আর ঘন্টাখানেক লাগবে। কিছু খাবে তোমরা? হ্যাঁ পাপ্পা, চকলেট খাবো। ইমরোজ হেসে একটা দোকান দেখে গাড়ি থামালো, কিছু খাবার কিনে নিল। চা খাবে? নিঝুম মাথা নাড়ল। ইমরোজ 2 কাপ চা আনলো। খেয়ে আবারও যাত্রা করলো। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পিচ ঢালা পথ। সেই পথের বাঁকে বাঁকে আদিবাসীদের বাড়ি কখনো কখনো উকি দিয়ে উঠছে। পাহাড়ের টিলা থেকে হাতছানি দিয়ে ডাকছে সবুজে মোড়া প্রকৃতি ও নীল আকাশ। পাহাড় ও মেঘের অপূর্ব মিলনের জন্যই বুঝি সাজেককে বলা হয় মেঘের রাজ্য। খাগড়াছড়ি শহর থেকে প্রায় 67 কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ের চূড়ায় সাজেকের অবস্থান। গন্তব্য পৌঁছে হাঁপ ছাড়ল সকলে। যেতে যেতে সন্ধে নেমেছে। চারপাশে আলো ঝলমল করছে। ইমরোজ নিজেদের বুক করা হোটেলে গিয়ে সব ফর্মালিটি ফিল আপ করে রুমে গেল। রুমে যেতেই মিষ্টি বিছানায় শুয়ে পড়ল। মামুনি খেয়ে ঘুমাবে, এখন ঘুমিও না। আমার ঘুম পেয়েছে পাপ্পা। মা, আগে ফ্রেশ হয়ে নাও, তারপর খেয়ে ঘুমাও। ছোট নিঝুম ঝিমোতে লাগলো। নিঝুম মিষ্টিকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিল। আসতে দেখলো নিঝুম ঘুমিয়ে আছে। ইমরোজও মেয়ের পাশে শুয়ে ঘুমিয়ে গেছে। নিঝুম হাসলো। মেয়েকে ঘুমাতে না বলে নিজেই ঘুমিয়ে গেছে। কলিং বেল বাজতেই নিঝুম দরজা খুলল। ওয়েটারের হাতে থাকা খাবার নিয়ে দরজা বন্ধ করলো। টেবিলের ওপর খাবার রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঠান্ডা বাতাস গা ছুঁয়ে দিল। চারপাশে কুয়াশা পড়েছে। নিঝুম মুগ্ধ হয়ে দেখলো। ঠিক কতক্ষণ দাঁড়িয়েছিল বলা যাবে না। এখানে দাঁড়িয়ে কি দেখছো? পাহাড়, কুয়াশা, কি সুন্দর। আপনি উঠে গেছেন, যান ফ্রেশ হয়ে নিন, আমি খাবার ঠিক করছি। নিঝুম ভেতরে যেতে নিলে ইমরোজ থামালো। নিঝুমের শরীরে শিহরণ বয়ে গেল। থাকো, একটু ভালো লাগছে। কিন্তু খাবার। হুশ, এদিকে এসো। নিঝুমের হার্টবিট দ্রুত হচ্ছে, শরীর কাঁপছে। কাঁপছো কেন? দাঁড়াও সোজা হয়ে। নিঝুম দাঁড়ালো। পাশাপাশি দুজন দাঁড়িয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। শীত অনুভূত হচ্ছে। নিঝুম, আমি। বাকিটা আর উচ্চারণ করতে পারল না ইমরোজ। মিষ্টি কেঁদে উঠল। নিঝুম দৌড়ে গেল। মা, কান্না করছো কেন সোনা? পাপ্পা, পাপ্পা। ইমরোজ এসে মেয়েকে কোলে তুলে নিল। এই তো পাপা সোনা। নিঝুম, তুমি খাবার বাড়ো। সবাই একসাথে খেয়ে শুয়ে পড়ল সেদিন। আর কোনো কথা হলো না। সকালে নিঝুমের ঘুম ভাঙলো আগে। আবারও সে বারান্দায় এলো। মেঘের রাত ছুঁয়ে গেল নিঝুমকে ঘিরে। নিঝুম খুশিতে আপ্লুত হলো। অবাক নয়নে চারপাশে দেখতে লাগলো। আল্লাহর সৃষ্টি এত সুন্দর। ইস, বেঁচে থাকতে পারতাম আজীবন, সবকিছু দেখা যেত। সাজেকের শেষ গ্রাম কংলকপাড়া, যেটি সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় 1800 ফুট উঁচুতে অবস্থিত এবং এটি সাজেকের সর্বোচ্চ উচ্চতাও। এটি লুসাই জনগোষ্ঠীর অধ্যুষিত পাড়া। এর হেডম্যান চৌমিং থাই লুসাই। কংলকপাড়া থেকে ভারতের লুসাই পাড়া দেখা যায়, যেখান থেকে কর্ণফুলী নদী উৎপন্ন হয়েছে। এখানের বিজিবি ক্যাম্পের পর আর কোনো ক্যাম্প না থাকায় নিরাপত্তাজনিত কারণে কংলাকপাড়ায় মাঝে মাঝে যাওয়ার অনুমতি দেয় না। সাজেক ভ্যালি ভ্রমণ শেষে ফেরার সময় হাজাছড়া ঝর্ণা, দীঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দীঘিনালা বনবিহার দেখে আসা যায়। তাছাড়াও সাজেকে আছে দেখার মতো অনেক কিছু। তাই তো ভ্রমণ পিপাসুরা বারবার ছুটে যায় সেই পানে। বাকি 2 দিন ইমরোজরাও ঘুরল অনেক। 3 দিন থেকে ফিরে এলো নিজ বাড়িতে।
ওদের দেখেই মা বলল, ঘোরা শেষ হয়ে গেল? হ্যাঁ দিদুন, তুমি জানো আমি কত জায়গায় ঘুরছি? কত জায়গায় দিদিমণি? এই এতগুলো জায়গায়। যাও ফ্রেশ হয়ে নাও তোমরা। নিঝুম, তুমি আমার ঘরে এসো একটু। নিঝুম শাশুড়ির সাথে ঘরে গেল। ইমরোজ মেয়েকে নিয়ে নিজেদের ঘরে চলল। কাজ হলো? নিঝুম ঠোঁট উল্টে ছলছল চোখে বলল, না মা, আপনার ছেলে আমায় ভালোবাসে না মা। এতদিনের অপেক্ষা বৃথা হয়ে গেল বোধহয়। সে এখনো আপির থেকে বের হতে পারেনি। আমিও তো কখনো চাইনি মা, আমি তো নিজের জন্য আলাদা জায়গা করতে চেয়েছিলাম। ইমরোজের মায়েরও খারাপ লাগলো শুনে। নিঝুমের মাথায় হাত বুলিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে মা, কান্না করিস না, আমি বোঝাবো। শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। শাশুড়ির কথায় সায় দিল নিঝুম। আর কিছুদিন পরে মিষ্টির 4 বছর হবে। সেই সাথে নীলাদ্রির মৃত্যুর 4 বছর। দেখতে দেখতে ঘনিয়ে আসলো দিন। প্রতিবারের মতো এবারও সুষ্ঠুভাবে সব পালন হলো। রাতে ইমরোজ ঘরে ঢুকতে লাইট বন্ধ দেখল। ভ্রু কুঁচকে গেল ইমরোজের। লাইট অফ কেন? নিঝুম, মিষ্টি, কোথায় তোমরা? ইমরোজ এগিয়ে গিয়ে দেখলো বারান্দায় কারো ছায়া। মুখ ফুটে অস্ফুট স্বরে বলল, নীলাদ্রি। এগিয়ে গিয়ে হাত দিয়ে ঘুরে দাঁড় করালো। নিঝুমকে দেখে মাথায় রক্ত উঠে গেল। ঠাস করে থাপ্পড় লাগালো নিঝুমের গালে। নিঝুম গালে হাত দিয়ে তাকালো ইমরোজের পানে। আপনি আমাকে... শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। তোমার সাহস কি করে হলো নীলুর জিনিস ধরার আর ওর মতো সাজার? তোমায় বলেছি না আমার নীলুর মতো হতে আসবে না। আমার ভুলই হয়েছে তোমায় বিয়ে করা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। নিঝুম কিছু বলল না, কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। ইমরোজ নিজের মাথাটা চেপে ধরল। সকালে কাউকে কিছু না বলে নিঝুম বাবার বাসায় চলে গেল। ইমরোজ উঠে নিচে নামতে দেখে সবাই মুখ ভার করে বসে আছে। নিঝুম কই? নিঝুম কই মানে? সেটাই তো, নিঝুম কোথায়? কি করছো ওর সাথে? মেয়েটা সারা বাড়িতে কোথাও নেই, কোথায় ও? ইমরোজ চোখ বন্ধ করে নিল। দ্রুত নিজের ঘরে ফিরে গেল। নিঝুমকে কল করলে ফোন বন্ধ পেল। হঠাৎ চোখ গেল ইমরোজের বালিশের পাশে ছোট্ট কাগজের দিকে। 4 বছর হয়ে গেছে আমাদের বিয়ের। আমি কখনো আপি হতে চাইনি, নিজের জায়গা করতে চেয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ। আমার ভালোবাসা আপনি কখনো বোঝেননি, না আগে আর না এখন। আমি বোকার মতো ভালোবেসে গেলাম। আফসোস, আপনার সামান্য ভালোবাসা পেলাম না। যাই হোক, আমি চলে যাচ্ছি, আর ফিরবো না। আমার মেয়ের খেয়াল রাখবেন। চিঠিটা পড়ে জোরে শ্বাস ফেলল ইমরোজ। কাল বোধহয় বেশি বলে ফেলেছিলাম। তারপর কেটে গেছে 2 দিন। নিঝুম অধীর আগ্রহে ছিল ইমরোজ আসবে, কিন্তু না, সে আসেনি। এমনকি একটা কলও করেনি। ওদিকে ইমরোজ বুঝতে পারছে না সে কি করবে। মিষ্টি মায়ের জন্য কেঁদে ভাসাচ্ছে। আমি মাম্মার কাছে যাব, মাম্মা এনে দাও দিদুন। ইমরোজের মা ছেলের ঘরে গেলেন। আর কষ্ট পাবে না। মিষ্টি মা, কোথায় তুমি? আমি মাম্মার কাছে যাব পাপা। চলো যাই, মাম্মাকে নিয়ে আসি। কেন এসেছেন আপনি? আমি যাব না আপনার সাথে। আমার বউ আমি নিতে এসেছি, তোমার কি? চলো মাম্মা, আমি তোমার ছাড়া থাকতে পারি না। তুমি না গেলে আমিও যাব না। ব্যাগ আনো, চলো সাথে। না, যাব না আমি। চলে যান আপনি। কিসের অধিকারে যাব? কার জন্য যাব? স্ত্রীর অধিকারে যাব, মায়ের অধিকারে যাব। নিঝুম তাচ্ছিল্যের হাসি দিল। তা দেখে ইমরোজ আর মিষ্টি কানে হাত দিয়ে বলল, চলো না বাসায়, তোমায় ছাড়া শূন্য লাগে। আমরা তোমায় খুব ভালোবাসি, চলো না প্লিজ। নিঝুম মুখ ফিরিয়ে হাসলো। চলো বউ, আপনাকে এত এত ভালোবাসা দিব, এত বছরের ভালোবাসা এখন দিব, পাগল করে ফেলবো। ক্ষমা করুন প্লিজ, আর সাথে চলুন। নিঝুম হেসে মাথা দোলালো। মিষ্টি চিৎকার করে বলল, ইয়ে, মাম্মা যাবে।